মুঘল আমলের ঢাকার জনপ্রিয় একটি খাবার মাটন গ্লাসি। এখনো এর ঐতিহ্য ধরে রেখেছে পুরান ঢাকা। অনেকেই পুরান ঢাকায় ছুটে যান মজাদার এই খাবারের স্বাদ নিতে, তবে চেষ্টা করলে ঘরেই তৈরি করে ফেলতে পারেন এই মাটন গ্লাসি। রেসিপি দেখে নিন আজকের অনুষ্ঠানে। সাথে থাকছে আরও একটি মুখরোচক রেসিপি, চিংড়ি শুটকির ভর্তা। জানি সেদিন পুরান ঢাকায় গিয়েছিলাম, একটা মজাদার কি জানি খেলাম, মাটন গ্লাসি, খুবই মজা। খাবি নাকি? আমি বানাবো। বাইরে যেতে হবে না, আমি রেসিপি পেয়ে গেছি, তুই জাস্ট ভাইয়াকে নিয়ে চলে আয়। ঠিক আছে, ওকে, দেখা হবে, বাই। যুগে যুগে বাঙালির খাবারে বিভিন্ন জাতিগোষ্ঠীর খাবারের সংযোজন ঘটেছে। বিশেষ করে ভিনদেশি শাসকরা যখন এদেশে এসেছিল, যেমন তুর্কি, পার্সি, আফগান, আরব, তারা তাদের খাবারের অভ্যাসগুলো আমাদের মধ্যে তৈরি করে দিয়ে গেছেন। সেরকম অনেক বৈচিত্র্যময় নানান স্বাদের খাবারের রেসিপির সমাহার ঘটেছে কিন্তু এই বইটিতে, যে বইটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনি রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি আয়োজনে। রান্না এবং খাদ্য প্রত্যেকটি জাতির কিন্তু একটি পরিচয় বহন করে। প্রত্যেক জাতিরই কিন্তু একটা রান্নার পদ্ধতি এবং খাদ্য সংস্কৃতি রয়েছে। বাঙালিরও কিন্তু নিজস্ব একটা খাদ্য সংস্কৃতি আছে এবং এই সংস্কৃতিকে সমুন্নত রেখে একটি বিশ্বস্ত সহযোগী হিসেবে সবসময় পাশে রয়েছে এবং কাজ করে চলেছে কিন্তু রাঁধুনি, যার একটি বহিঃপ্রকাশ হচ্ছে এই বইটি। আর এই বইটিকে ঘিরেই আমাদের আয়োজন। আজকে আমরা দুটি রেসিপি করছি। রেসিপি দুটো হচ্ছে মাটন গ্লাসি এবং চিংড়ি শুটকির ভর্তা। দেশসেরা রাঁধুনিদের থেকে বাছাইকৃত 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি এবং রেসিপিগুলো 8টি ক্যাটাগরিতে সাজানো হয়েছে। আজকে যে দুইটি রেসিপি আমরা তৈরি করছি সেটি আমরা নিয়েছি মাংসের লোভনীয় যত পদ এবং হরেক রকম ভর্তা, এই 2 ক্যাটাগরি থেকে। এবারে আমরা আমাদের প্রথম রেসিপিতে চলে যাচ্ছি। প্রথম রেসিপি তৈরি করছেন আমাদের অত্যন্ত পছন্দের গুণী রন্ধন শিল্পী নাজিয়া ফারহানা। বসুন আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো আপনি এসেছেন দেখে অনেক বেশি খুশি হয়ে গেলাম। আপু, মাটন গ্লাসি, এটা সম্পর্কে আসলে আমার আগে কখনো খুব বেশি একটা ধারণা ছিল না। আমি রিসেন্টলি জানলাম যে পুরান ঢাকা এটা খুব বিখ্যাত। একটু যদি এটা সম্পর্কে বলতেন। মাটন গ্লাসিটা হলো এটা আমাদের একদম আদি রেসিপি, খুব বনেদি একটা খাবার। মানে পুরান ঢাকার থেকে এই রেসিপিটার উৎপত্তি। ওখানে যখন খুব স্পেশাল মেহমান আসে বাসাতে, যেমন বাড়ির জামাই, সে তো বরাবরই খুব আদরের, তার সামনেতে দেওয়া হয়। বাড়িতে নতুন বউ আসলে তার সামনে, ইভেন পাত্রপাত্রী দেখতে আসলেও তাদেরকেও স্পেশাল জন্য এই ফুডটা দেওয়া হতো। এছাড়া বিভিন্ন ওদের স্পেশাল অকেশনগুলোতে
এই খাবারগুলো করা হতো। এটা মেনলি একদম উৎসবের একটা খাবার এবং বিশেষ অতিথির জন্য বিশেষ আপ্যায়নের একটা খাবার। আপনার এই রেসিপিটার প্রতি আগ্রহ আসলো কিভাবে এবং এখানেই আপনি দিলেন বা কেন? আসলে আপু যখন এই বইয়ের কথাটা আমাদেরকে বলা হলো, তো এখানে যখন বলা হলো যে বাংলাদেশি রেসিপিগুলো তুলে ধরা হবে, এই যে আপনি যেমন বললেন মাটন গ্লাসে, আপনি নামটাই শুনেন নাই, আমাদের এরকম অনেক আদি রেসিপি কিন্তু হারিয়ে গেছে, যেগুলো আমাদের নিজস্ব রেসিপি, কিন্তু কালের বিবর্তন এগুলো অনেকভাবে অনেক জায়গায় ইম্প্রোভাইজ হয়েছে। তো তখন আমার মনে হলো যে এটা একটা খুব ভালো সুযোগ, আমাদের হারিয়ে যাওয়া বা আদি বা ঐতিহ্যবাহী রেসিপিগুলো এই বইয়ের মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারবো। কেননা এটা কিন্তু আমার বাংলাতেও যেমন আছে, আমার ইংলিশেও আছে। তাহলে যে কোনো ভাষাভাষী মানুষ কিন্তু সহজে এই রেসিপিটা জানতেও পারবে, পড়তেও পারবে, করতেও পারবে। কারো যদি খেতে ইচ্ছা করে ঘরে বসে অনায়াসে আজকে তো রেসিপিটা আপনি সামনাসামনি তৈরি করে দেখাবেন, খেতে পারবে। এটা আমার হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয়। আর একটা ব্যাপার হলো আপু, শুধুমাত্র যে আমরা ঢাকায় থেকে আমাদের খেতে ইচ্ছা করলো, পুরান ঢাকায় যেতে পারছি না বলে রেসিপিটা করা, সেটা কিন্তু না। সারা বিশ্বেরই বাংলা ভাষাভাষী যারা আছে বা বাংলাদেশের যারা আছে, যারা হয়তো অনেকে মানে ভাবে যে পুরান ঢাকার রেসিপি পুরান ঢাকার মানুষের হাতেই ভালো হবে, কিন্তু আমি যদি প্রপার রেসিপিটা জানি, প্রপার রেসিপিটা সম্বন্ধে আমার নলেজ থাকে, আমি কিন্তু যেই দেশেরই হই, যে অঞ্চলেরই মানুষ হই, রেসিপিটা কিন্তু আমি একেবারে সে আদি স্বাদ বা বনেদি বা ঐতিহ্যবাহী যে স্বাদটা, মানে কিছু কিছু থাকে না, যেমন একটা তেহারি বললে আমাদের মাথায় কিন্তু একটা ফ্লেভার বা একটা স্মেল ক্লিক করে, তেহারি মানে এরকম। তো এরকম মাটন গ্লাসিও যেহেতু একটা খুব ঐতিহ্যবাহী রেসিপি, তো খেতে গেলে যে পুরান ঢাকায় যাওয়া লাগবে বা আমার কারো পুরান ঢাকার হাতেই খাওয়া লাগবে, ব্যাপারটা এরকম। এই রেসিপি দেখে খুব সহজে যে কেউ করে ফেলতে পারবে। বাহ, দারুণ! এটা তো মানে জেনে আরো ভালো লাগছে। যারা মাটন পছন্দ করে, শাহী খাবার খেতে পছন্দ করে এবং মাটন গ্লাসি খেতে পছন্দ করে, তাদের জন্য তো আজকে খুবই আনন্দের একটা দিন আমি বলবো। এবং আমি যেটা দেখলাম ওই বইয়ের ছবিতে, মাটন গ্লাসি নাম হওয়ার কারণ কি এরকম যে আমি দেখলাম ঝোলটা একদম গ্লাসের মতো একদম চকচকে একটা ব্যাপার থাকে, যে চকচক করে, খুব একদম ট্রান্সপারেন্ট বা একদম গ্লাসের মতো যে একটা গ্লেজি একটা ভাব থাকে, সেটা থেকে গ্লেজিনেসের থেকেই অ্যাকচুয়ালি ওই নামটা চলে এসেছে। এই গ্লেজিনেস এবং গ্লাসি ব্যাপারটা কিভাবে আসে এখন সেটা দেখবার পালা, এর জন্য তো রান্নাঘরে যেতেই হবে। অবশ্যই, চলো। মাটন গ্লাসি, সব উপকরণ শাহী যেহেতু ব্যাপারটা, সামনে তো অনেক কিছু থাকবে, তাহলে সব রেডি, চলুন শুরু করি। অবশ্যই আপু, আমরা সাধারণত ম্যারিনেশনের ক্ষেত্রে যেটা করি, যে আমরা মাংসের মধ্যে ডিরেক্ট মশলাগুলো দিই। আজকে এটার ক্ষেত্রে আমি হলো আগে মশলাগুলো আগে সব রেডি করব, তারপর ওটার মধ্যে মাংস মিশাবো। ঠিক আছে। আমার এখানে মাংস আছে 2 কেজি, আমার এখানে টক দই আছে 1 কাপ। ঠিক আছে। এবং এটা ভালোভাবে ফেটিয়ে রাখা আছে, আমি এটা দিয়ে দেবো। আপু একে একে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এটা হলো রসুন বাটা, এটা আমি 1 চা চামচ দিচ্ছি। আদা বাটা সবসময় রসুন বাটা ডবল হয়, এটা 2 চা চামচ। এটা পোস্তদানা, যেহেতু বনেদি খাবার, পোস্তদানা তো যাবেই। আর এটা বাদাম বাটা মনে হচ্ছে। এটা বাদাম বাটা, এটাও 2 চা চামচ। তারপরে আপু কাজু বাদাম বাটা আছে। আচ্ছা, 2 রকম, একটা হচ্ছে আমাদের নরমাল বাদাম, আর একটা হলো চীনা বাদাম, একটা কাজু বাদাম। ঠিক আছে। এরপরে আপু কিশমিশ বাটা। কিশমিশ বাটা, ও এই যে একটা ক্রিমি গ্লাসির যে একটা ক্রিমি টেক্সচার আসবে না, এগুলো হলো এই বাদামগুলোর জন্য। এরপর আপু গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এটা হলো গরম মশলা গুঁড়া। আপু ঝাল কেমন পছন্দ করেন? ভালোই পছন্দ করি। আচ্ছা, তাহলে একটু ঝাল দিচ্ছি। আর এটা হচ্ছে জায়ফল জয়িত্রী গুঁড়া। এবার আপু একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোলমরিচ গুঁড়া। একটু চিনি রাখা আছে, একটু চিনিও দিব। এই মশলাগুলো একটু ভালো করে মাখিয়ে দিই। তো পার্থক্যটা কি দাঁড়াবে? আমরা এখানেও তো নরমালি যে প্রসেসে করি ওটাও তো করতে পারি। হ্যাঁ, আদি রান্নাগুলোতে আমরা যদি একদম আমাদের পুরানো দিকে রান্নাতে যাই, তখন দেখবো ওরা সব মশলাগুলো আগে মাখিয়ে নিত, তারপরে সেটা চুলাতে দিয়ে কষানো বা মাছে দিয়া, মাংসে দিয়া বা সবজিতে এভাবে দিত। যেহেতু আমাদের এটা আদি রেসিপি, এই জন্য
আমরা কি এটাতে মাংস দিয়ে ম্যারিনেট করব? হ্যাঁ, না এটা marinate করব। ম্যারিনেট করব। আচ্ছা, একটু মাংস যেহেতু আমরা 15 থেকে 20 মিনিট এটা ম্যারিনেশনে রাখবো। ওকে। আপু আমার মশলাটা মাখানো হয়ে গেছে, আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে 2 কেজি 2 কেজি খাসির মাংস। জি। আমাদের হাত তো ধোয়াই থাকে, তারপর আমরা একটু গ্লাভস ইউজ করে নেব, কারণ রান্নার কাজ করতে গেলে হাইজিনটা আমাদের সবার আগে মেনটেন করতে হয়। মাংসে আমার মশলাটা মাখানো হয়ে গেছে, এটা আমি এখন 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখবো। এই ফাঁকিতে আর অন্য কোনো প্রসেস আছে? হ্যাঁ, এটা তো করেছি তেলের মধ্যে যে গরম মশলা তেজপাতা দিয়ে যে ঘি দিয়ে বাকি প্রসেসটা ওটা করতে থাকবো, এর মধ্যে আমার এটা রেডি হয়ে Marination যাবে। হয়ে যাবে। আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আমি যেহেতু এটা টক দই দিয়ে ম্যারিনেট করেছি, মাটন হলেও খুব বেশি টাইম লাগবে না, সিদ্ধ হয়ে যাবে তারা। আদি রেসিপিতে মাটন দিয়ে আছে, বাট আমি চাইলে কিন্তু এটা বিফ দিয়েও করতে পারবো, চিকেন দিয়েও করতে পারবো। ওকে। আপু এবার তেল দিয়ে দিই, তেল আর হ্যাঁ। ঘি দুটো মিশিয়ে দিব। এখন অনেক কিছুই সাবস্টিটিউট হয়ে গেছে। আগে জি। আমরা কাচ্চি বলতেই বুঝতাম হচ্ছে মাটন, হুম। এখন নাকি কাচ্চি বিরিয়ানিও হচ্ছে বিফ দিয়েও করা যায়, চিকেন দিয়েও নাকি করা করা যায়। যায়। চিকেনের কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, কেননা আপু কাচ্চি বলতে হলো আমার রাইসটাও কাঁচা, আমার প্রোটিনটাও মানে যেই মিটটা ইউজ করব সেটাও কাঁচা। তো এখন কাঁচা দুইটা কাঁচা যখন আমি একসাথে দমে রান্না করব, মেথডটা কিন্তু কাচ্চি বিরিয়ানি বলতে কাঁচা জিনিস একসাথে দমে রান্না হচ্ছে, Right. সেটা হলো। তো এটা আমার মাটন দিয়েও হতে পারে, বিফ দিয়েও হতে পারে, চিকেন দিয়েও হতে পারে। আপু একটু ঘি মিশাবো আমি এর মধ্যে। এখানে আমার একটু তেল বা ঘি একটু হাত খুলেই দিতে হবে, কারণ গ্লাসি একটু যে একটা চকচকে ফ্লেভারটা এটা এখান থেকেই আসবে। আমি চিন্তা করছি মোগলদের স্বাস্থ্য নিয়ে, তারা তখন আপু একটু তেজপাতা দিত, তখন কিন্তু তারা খুব ফ্রেশ জিনিস পেত, তখন তো সবই আসলে অর্গ্যানিক ছিল। এখন তো আসলে অনেক ধরনের কেমিক্যাল বা বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস চলে এসছে। আর যতই মোগল হোক রাজা বাদশাহ হোক, যেটাই আমরা বলি না কেন, কায়িক পরিশ্রম তো ছিল। হ্যাঁ, শরীরে যখন আমরা অ্যাবজর্ব করি, বার্ন করি না, তখনই কিন্তু আমাদের আমরা ওয়েটটা বাড়াতে থাকি। ঠিক আছে আপু আমার ম্যারিনেশনে 20 মিনিট হয়ে গেছে, আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু পানি দিয়ে ধুয়ে বাকিটা দিব, যেহেতু এখানে অনেকটা মশলা লেগে আছে। মশলা আমরা ওয়েস্ট করবো না। যতটুকু আছে সেটা আমরা হ্যাঁ, দিয়ে দিই। ইউজ করে ফেলবো। তাহলে তারপর এটা তো আর বেশি কিছু না, আমার মনে হয় দমে রাখবো। এই হ্যাঁ, যা। এটা দমে রাখবো, আর যেহেতু আমার ম্যারিনেশনটা প্রপারলি করা আছে, খুব বেশি সময় লাগবে না, এটা একদমই ইজি। আপু আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব বেশি যে পানি লাগবে সে ব্যাপার না, মোটামুটি এটা একটু ডুবে গেলেই হবে। আর আপু কালারটা দেখতে পেয়েছেন? কালার তো দারুণ, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারছি না গ্লাসি ব্যাপারটা কিভাবে আসবে। আমি হ্যাঁ। সেইটা দেখার অপেক্ষায়। আমরা যে তেলটা দিয়েছি, ঘিটা দিয়েছি এবং অন্যান্য, কারণ বাদাম থেকেও কিন্তু তেল ছাড়ে। 20 মিনিট মতো লাগবে আমার রান্না হতে। আমরা 20 মিনিট সময় নিচ্ছি। আপা পুরান ঢাকার তো অনেক ফেমাস একটি খাবার এই মাটন গ্লাসি, কি দিয়ে এটা সার্ভ করা হয়? যেহেতু আপু এটা আমরা অতিথি আপ্যায়ন বা আমাদের বিশেষ দিনের খাবার, এটা সাধারণত পোলাও, বিরিয়ানি এটা দিয়েই সাধারণত সার্ভ আগে হতো। এখন কিন্তু বা পরোটা যদি সকালে নাস্তার সময় যেত, বা নান রুটি এগুলো দিয়ে, আবার এটা কিন্তু সাদা ভাত, রুটি এগুলো দিয়েও খুব ভালো লাগে, খিচুড়ি, ভুনা খিচুড়ির সাথে তো খুব ভালো লাগে। তাহলে তো খুব ভালোই। পুরান ঢাকায় অবশ্য সকালবেলা এরকম রেড মিট খাওয়ার একটা প্রচলন আছে, এবং একদম পরোটা, ঘিয়ে ভাজা পরোটা দিয়ে, হ্যাঁ। এটা তাদের তো খুব পছন্দের খাবার। তারা যেমন লাঞ্চ বা ডিনারেও খায়, তারা ব্রেকফাস্টেও খায়। আমরা অনেক কিছু চিন্তা করি যে
বাট ওনারা কিন্তু দেখবেন আসলে আমরা না অনেক কিছু ওটা ভেবে অনেক কিছু খেতে ভয় পাই, ওদেরকে দেখবেন ওরা কিন্তু খেয়ে ঠিকই খাচ্ছে এবং তারা কিন্তু ক্যালোরিটা বার্নও করে ফেলছে। সেটাই হচ্ছে আসল কথা। আপু অনেক তো হলো, কি মনে হচ্ছে? আপু আমি একটু খুলে দেখি, আমার তো 20 মিনিট হয়ে গেছে। এই যে আপু ফুটে উঠেছে, আমি যেটা বলছিলাম। হ্যাঁ, গ্লাসে যখন নাম দেখছেন আপু, তেলটা কিন্তু একদম উপরে উঠে চলে এসেছে। এই অবস্থায় আমি একটু বেরেস্তা দিয়ে দিই। হ্যাঁ, এখানে আপু 2 চা চামচ মতো বেরেস্তা দিব। আচ্ছা, দিয়ে এটাকে আর বেশি না আপু, 5 মিনিটের জন্য এটাকে দমে দিব, এরপরে আমার খাবার রেডি। ঠিক আছে, আমরা তাহলে 5 মিনিট ওয়েট করছি এই মাটন গ্লাসের জন্য। আপু আমাদের গ্লেজি তো তৈরি হয়ে গেছে মনে হয়। জি আপু, আমরা একটু দেখি। দেখছেন আপু হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। স্মেল কি পাচ্ছেন? খুবই ভালো মতো পাচ্ছি আপু। এটা ডান, আমি এখন এটাকে সার্ভ করব। ঠিক আছে। হয়ে গেল আপনার জন্য মজাদার মাটন গ্লাসি। চমৎকার, সুন্দর দেখাচ্ছে, একদম চকচকে গ্লেজ দিচ্ছে। চমৎকার মাটন গ্লাসি তৈরি হয়ে গেছে। আমি তো আর অপেক্ষা করতে পারছি না স্বাদ নিতে, এটা ট্রাই করব। তবে প্রিয় দর্শক, যারা মাটন গ্লাসি পছন্দ করেন, খেতে পছন্দ করেন, বেশি দূরে যেতে চান না, ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন। কি করতে হবে এখন সেজন্য? আবার পুরো প্রস্তুত প্রণালী একবার দেখে নিতে হবে। মাটন গ্লাসি রান্নায় প্রয়োজনীয় উপকরণ: খাসির মাংস 2 কেজি, রসুন বাটা 2 চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা 2 চা চামচ, তেল আধা কাপ, ঘি 100 গ্রাম, টক দই 1 কাপ, মরিচের গুঁড়া 2 চা চামচ, কিশমিশ বাটা 2 চা চামচ, পোস্তদানা বাটা 1 টেবিল চামচ, কাজু বাদাম বাটা 2 চা চামচ, চীনা বাদাম বাটা 2 চা চামচ, গরম মশলার গুঁড়া এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো এলাচ 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, তেজপাতা 2টি, জায়ফল ও জয়ত্রীর গুঁড়া 1 চা চামচ, চিনি আধা চা চামচ, বেরেস্তা সামান্য, লবণ স্বাদমতো। মাটন গ্লাসি রান্নার শুরুতে মাংস ম্যারিনেট করতে হবে। সেজন্য একটি বলে 1 কাপ ফেটানো টক দই, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ করে আদা, পোস্তদানা, চীনাবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ বাটা। এছাড়াও 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জায়ফল ও জয়ত্রীর গুঁড়া, স্বাদমতো লবণ, আধা চা চামচ করে গোলমরিচের গুঁড়া ও চিনি দিয়ে ভালোভাবে মেশান। এখন এই মিশ্রণটিতে আগেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা 2 কেজি খাসির মাংস দিয়ে ভালোভাবে মেখে সর্বনিম্ন 15-20 মিনিট থেকে 1 ঘন্টা ম্যারিনেট করুন। মাংস ম্যারিনেট হতে হতে চুলায় একটি হাঁড়ি দিয়ে গরম করে তাতে আধা কাপের মতো তেল ও 3 চা চামচ ঘি দিয়ে গরম করুন। তেল গরম হলে তাতে 2টি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে সাথে ম্যারিনেটকৃত খাসির মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। কষানো হলে এতে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে 20 মিনিটের মতো উচ্চতাপে রান্না করুন। 20 মিনিট পর পানি ফুটে উঠলে তাতে 2 চা চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে আরও 5 থেকে 10 মিনিটের মতো অল্প আঁচে রান্না করতে হবে। এ পর্যায়ে নামিয়ে গরম গরম পরোটা, নান কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন মাটন গ্লাসি। আপনারা দেখছেন রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। এরকম একটি সেরা রেসিপি হচ্ছে শুটকির ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা, যেটি তৈরি করে দেখাবেন আমাদের অত্যন্ত পছন্দের রন্ধনশিল্পী সাবিনা সিরাজি। আপু, চিটংয়ের মানুষ আপনি, চিটংয়ে ভর্তা তো মানে ফেমাস। চিটংয়ের মানুষের হাতে যদি সেটা বানানো হয় তাহলে তো স্বাদই আলাদা হয়ে যায়। একটু রেসিপিটা সম্পর্কে জানতে চাই। আপু, আসলে রেসিপিটা খুবই সিম্পল একটা ব্যাপার, তবে একটা টেকনিক হলে
সেই শুটকিটাকে মচমচা করে ভেজে তুলে রাখাটা, হ্যাঁ হ্যাঁ সেই টেকনিকটা আমার মনে হচ্ছে যে একটু সবাইকে দর্শকদের দেখিয়ে দেওয়াটা ভালো হবে। পেঁয়াজের বেরেস্তাটা কি করে হলো আর সেটা ক্রিস্পি থাকা। আমার কাছে কিন্তু মানে যে কোনো শুটকি, আমি হয়তো যেহেতু শুটকি অনেক কম খাওয়া হয়েছে, আমার কাছে স্বাদ একই লাগে, কিন্তু অবশ্যই স্বাদের হ্যাঁ, স্বাদের মধ্যে কিছু পার্থক্য, এক একটা শুটকির মজা আলাদা। তারপরে অনেকে পেঁয়াজটা ভাজে, এখানে আমি পেঁয়াজটাকে ভাজবো না, কাঁচা দিব, সেরকম একটু একটু এদিক ওদিক আছে একটু সব ভর্তায়। হ্যাঁ, এই ভর্তাটাকে এই বইয়ে ইনক্লুড করার ইচ্ছে কেন হলো আপনার? চট্টগ্রামকে তুলে ধরা, চট্টগ্রামকে ব্র্যান্ডিং করা, যে সেই ইচ্ছা থেকে আমি এটা করেছি। চিংড়ি মাছ তো আমার খুব পছন্দ, চিংড়ি শুটকিকে কি আলাদাভাবে বোঝা যায় কিনা আজকে সেটা আমি বোঝার চেষ্টা করব, যেহেতু ওভাবে আমার খাওয়া হয়নি কখনো। সো আপা আর সময় নষ্ট করতে চাই না, রান্নাঘরের দিকে এগোই এবং এই মজাদার চিংড়ি শুটকির ভর্তা নাম শুনলেই তো ভালো লাগে, তার উপর ভর্তা, এটি গরম ভাত দিয়ে খেতে। চলুন। বাহ, চিংড়ি শুটকি দেখতে পাচ্ছি, ছোট ড্রাই চিংড়ি। এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে, এখন আমি প্রসেসিং এ চলে যাচ্ছি। ওকে আপু। ভর্তাটা একেবারে সোজাসুজি। আপু আমাকে একটু হেল্প করেন আগুনটা দিতে। আর তেল, কোন তেল দিব? রাঁধুনি সানফ্লাওয়ার তেল, আধা কাপের মতো। বাস, এটা একটু হোক। আমি প্রথম একটা ডেকোরেশনের সহ 5টা মরিচকে এখানে ভেজে নিব। আচ্ছা, একটা ডেকোরেশনে যাবে, 4টা হচ্ছে রান্নায় যাবে। রান্নায় যাবে। ভালোভাবে হিট না হলে এটা মচমচা হবে না। ছেড়ে দিলাম। আমি এটা পাশে রাখি, আমার সব কিছু ভেজে আমি এটাতে উঠাবো। ও, আলাদা আলাদা ভাজছি সবকিছু আলাদা ভাজতে হবে। ভর্তার একটা টেকনিক হচ্ছে আগে মরিচ, এরপরে রসুন, একদম সবার শেষে চিংড়িটা ভাজতে হবে। আগে যদি আমি চিংড়িটা ভাজি আপু, তাহলে তেলটা আঠা হয়ে যাবে, আঠালো ভাব চলে আসবে। মরিচ তো সুন্দর ফুলে উঠেছে। হ্যাঁ, ভালো করে ভাজা হোক, একটু রংটা কালচে হবে, তারপর আমি নিয়ে নিব। সে টকটকে লাল থেকে এখন একটু কালচে হচ্ছে না, এখন আমি তুলে ফেলবো। তুলে এক সাইডে রেখে দিলাম। এখন আমাকে আপু রসুনটা দেন। এরপরে আমি শুটকিটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভেজে করছি না, কাঁচা পেঁয়াজের ভর্তা এটা। এটা অন্যরকম, সাদা ভাত দিয়ে ভীষণ মজা। সরষের তেল দিয়ে মাখাবো। আচ্ছা, রাঁধুনি সরষের তেলের তো ঝাঁঝটা ভীষণ ভালো। রসুনটা কি আমরা লাল করছি? একটু বাদামি, পুরোপুরি লাল না, বেশি লাল করতে গেলে তিতা হয়ে যাবে। আমি অলরেডি ঝাঁকায় তুলে ফেলি। চিংড়ি শুটকি ভাজার জন্য আর একটু তেল দিতে হবে এখানে। একটু বাদামি হলো না? হ্যাঁ, হয়ে গেল। এখন আমি এটা তুলে ফেলি আগে, আর একটু তেল অ্যাড করে তারপর আমি চিংড়িটা দিয়ে দেব। তুলে রেখে দিলাম। ঠিক আছে, ডুবো তেলে ভাজলে সবচেয়ে ভালো হয়, ক্রিস্পি হবে। বাস, আর লাগবে না। বাহ, আমার তো মনে হচ্ছে ব্যাপারটা খুব কচকচে হবে। হ্যাঁ, আমি বইতে তো দিয়েছি আধা কাপ তেল এর মধ্যে ডুবোতে ভাজা। যাদের শুটকির পরিমাণটা যদি একটু কম বেশি হয়, তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিলে হয়ে যাবে। এখন আমাকে এটা দিয়ে দেন। কতখানি? 1 কাপের একটু বেশি, 50 গ্রাম। 50 গ্রাম। এখন এটা কিন্তু ঝেড়ে একেবারে সুন্দর করে ভেজে পানি ঝারিয়ে তারপর রাখা হয়েছে। মানে আগে একটু ভেজে নেওয়া হয়েছে। এর আগে বাছতে হয়, যেহেতু ছোট। হ্যাঁ, বেছে টেছে সুন্দর করে শুংগুলো ফেলে তারপর নিতে হয়। চিংড়ি তো অনেক রকমের সাইজ আছে। হ্যাঁ, আমাদের চাটগাঁইয়া ভাষা বলে বাঘা তারা ইসা, তা আসলে এটা হচ্ছে টাইগার প্রনকে বলা হয়। ওকে। তারপরে লবস্টারকে সোয়াইসা, মানে লবস্টার। অ্যাকচুয়ালি লবস্টারের মধ্যে আবার 2 রকম আছে। একটা আমরা গলদা চিংড়ি যেটা বলি, সেটার মধ্যে একটা আউটার অ্যাঙ্কারে পাওয়া যায়, যেটা গভীর সমুদ্র থেকে বিশাল বড় বড়। ওইটা দিয়ে আমি যেমন লবস্টার থার্মিডর করি। লবস্টার থার্মিডরটা একটা কন্টিনেন্টাল ফুড,
ওকে, চিজ দিয়ে করা হয় আর মাশরুম দিয়ে। আচ্ছা, ওইটা ওই লবস্টার ছাড়া হয় না। 5 স্টার হোটেলগুলোতে দেয়। অনেক রকমের চিংড়ি আছে আমাদের দেশে, বাইরে। এটা আমি কিভাবে বুঝবো যে এটা ক্রিস্পি হয়ে গেছে? আমি করতে করতে আসলে এটা আইডিয়া আমি দেখাবো, ঠিক আছে? এই যে এটা হতে 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 হয়ে যায়, আচ্ছা, ক্রিস্পি ফর্মটা এসে যায়। এটা আমি এখন বুঝাতে পারবো না, বাস করার মধ্যে যে করবে সেই বুঝতে পারবে যেটা হয়ে যাচ্ছে। চিংড়ি শুটকির ক্লিন করার কোনো প্রসেস আছে কিনা? একবার চিংড়ি ছুরি শুটকি দেখিয়েছিলেন। আমি বলি চিংড়ি শুটকিকে অ্যাকচুয়ালি বড় চিংড়ি যেগুলো সেগুলোতে একটু গন্ধ থাকে, সেই ক্ষেত্রে চিংড়িকে মাথা কেটে আর শিরদার থেকে একটা রগ বের করতে হয়, সিরকা দিয়ে ধুয়ে ফেলা। আচ্ছা, আমি যেটা করি সিরকা দিয়ে করি। সিরকা দিয়ে ধুয়ে যদি তোলা হয় তাহলে স্মেলটাও থাকে না, ভীষণ ভালো হয়, ফ্রেশ হয়। আর এগুলো ছোটগুলো সবগুলাই সিরকা দিয়ে ধোয়া যাবে। ওকে আপু, সুন্দর একটা ক্রিসপিনেস কিন্তু হ্যাঁ, চলে এই যে এসেছে। আর ব্রাউন কালারটা চেঞ্জ হয়ে আমি নিয়ে ফেলছি। তাহলে আমার হয়ে গেছে এগুলা। কুকিংটা একটা আর্ট, আর সময় নিয়ে ধৈর্য ধরে রেসিপিগুলো করতে হয়। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এটা চিংড়ি শুটকি চিপস হয়ে গেছে, এতই ক্রিসপি। আজকে তো আমরা ভর্তা আকারে খাবো, যদি পেঁয়াজটাও আমি ক্রিসপি করে নেই আর এটাকে যদি একটু ঠান্ডা করে গরম ভাবটা চলে গেলে আমি যদি বয়ামে রেখে দিই 6 মাসও থাকবে। ও নাইস। আমি আজকে কাঁচা মাখানোটা যেহেতু করতে চাই, কারণ সাদা ভাত দিয়ে ভালোই লাগে কাঁচা মাখানোটা। আমার হয়ে গেল আপু, আমি গ্লাভস পরে এখন আমার মাখানোর পর্যায়ে। ওকে আপু, একদম সিম্পল রেসিপি, আমি এখন মাখিয়ে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? এখন সরষের তেল, পেঁয়াজ এগুলো দিব, কিন্তু তার আগে আমি একটা মরিচ আমি ডেকোরেশনের জন্য এখানে উঠিয়ে আলাদা করে রাখছি। ঠিক আছে, অন্যান্যগুলোর বোটাটা আমি ফেলে দিচ্ছি। আচ্ছা, আমরা বোটা সহই ভেজেছি, হ্যাঁ, না হলে ওই বেশি ঝাল হয়ে যেত। বেশি ঝাল, হ্যাঁ হ্যাঁ। লবণটা স্বাদ মতো দেয়া লাগবে, আপনি একইয়ে দিয়েন। আমি মরিচটা একটু কচলে নিই, তারপর আপনি আমাকে এখানে লবণ 1 টেবিল চামচটাই দিবেন। এটা কচলে গেল। এখন আমার এই জায়গাতে আপনি এই লবণটা দেন। সরষের তেল 2 টেবিল চামচ দেন। এটা তো টিস্পুন আপা, 4 বার দিলে টেবিল স্পুনে হয়ে যাবে। আর একটু, ওকে। এখন আমি কাঁচা পেঁয়াজটাকেও এটার সাথে কচলে নিচ্ছি। প্রয়োজনে আর ভর্তা করতে গিয়ে কারো যদি মনে হয় আরেকটু সরষের তেল দেয়া যায়, আমারও হয়তো প্রয়োজন হলে আমি দিতে পারি। লবণ আমি 1 চামচ দিতে, অনেকের হয়তো লবণ একটু বেশি যায়, চাইলেও দিতে পারে। এখন আমি সবগুলা মেখে ফেলতেছি। ঘ্রাণ আসতেছে একটা সরষের তেলের, রাঁধুনি সরষের তেল বলে কথা। হয়ে গেছে আপু, এখন আমি প্লেটিং করব। ওকে, একটু ধনেপাতা কুচি দিচ্ছি। জি আপু, 2 টেবিল চামচের পরিমাণ। গোল করেই বাড়া হয়, কম বেশি দেয়া যায় সবকিছু, সেটা কোনো ব্যাপার না। একটু ধনেপাতা বেশিও যেতে পারে, একটু কম যেতে পারে। মরিচ যারা ঝাল খায় তারা আর একটু বাড়িয়ে দিতে পারে, নিজের ওপর। এরপর আমাকে ধনেপাতা আর এটা দেন, গার্নিশটা করব। আপু, তৈরি হয়ে গেল চিংড়ি শুটকির ভর্তা। থ্যাংক ইউ আপু, এত চমৎকার, সুস্বাদু আর লোভনীয় লাগছে এটি দেখতে। খেতেও আমি জানি অসাধারণ হবে। আমি দেখছি যে বইটির সঙ্গে একেবারে খুব সুন্দর করে মিলিয়ে আপনি এর সার্ভিংটি করেছেন। অনেক অনেক ধন্যবাদ। আমি আর অপেক্ষা করতে পারছি না আপু, আমি এই পাটটা চুকিয়ে ঝটপট চলে যাব এটা খেতে। ওকে, প্রিয় দর্শক, পুরো প্রস্তুত প্রণালী প্লিজ দেখে নিন। চিংড়ি শুটকির ভর্তা তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: চিংড়ির শুটকি 50 গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি 2 চা চামচ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, শুকনো মরিচ 4 থেকে 5টি, সরিষার তেল 2 টেবিল চামচ, তেল ভাজার জন্য আধা কাপ, লবণ স্বাদমতো। চিংড়ি শুটকির ভর্তা তৈরির শুরুতে
একটি কড়াইয়ে আধা কাপের মতো তেল দিয়ে গরম করে তাতে 5টির মতো শুকনো মরিচ টেলে নিন। এরপর এতে প্রথমে 2 চা চামচ রসুন কুচি বাদামি করে ভেজে আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিংড়ির শুটকিগুলো ভালো করে ভাজুন। ভাজা শেষে চিংড়ি নামিয়ে শুরুতে শুকনো মরিচ ভালো মতো মেখে এতে স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ সরিষার তেল দিন। এ পর্যায়ে বলে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে এবং ভেজে রাখা রসুন এবং শুটকি ভালো করে মেখে নিন। সবশেষে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি শুটকির ভর্তা। যেমনটি বলছিলাম, সময় তো নষ্ট করা একদম যাবে না, একেবারে ঝাঁপিয়ে পড়ছে আমি আজকে দুটো রেসিপিতে, চিংড়ি শুটকির ভর্তা আর ওখানে তো মাটন গ্লাসি। আর কি চাই জীবনে। আপা আমি ভাত বেড়ে দিচ্ছি, গরম ভাতের সাথে গরম গরম ভাত। চিংড়িটাকে আমি তুলে দিই। হ্যাঁ, আপনিও নেন। হ্যাঁ আমি নিচ্ছি। আপু আপনার প্লেট নাজিয়া নাও। থ্যাংক ইউ। আপু আমি বেড়ে দেবো? হ্যাঁ, থ্যাংক ইউ আপু। দুইটাই সাদা ভাতের সাথে ভালোই লাগে। হ্যাঁ। আর তোমার মাটন তো রুটির সাথেও ভালো যায়। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমি ভর্তা দিয়ে আগে শুরু করি। হ্যাঁ, কেমন তোমার লাগছে? ভর্তা তো ভাতের সাথে তুলনাই নাই। জানি না কেমন হয়েছে। আপা কি করলেন? সম্ভব মজা হয়েছে আপু। ভালো হয়েছে? খুবই মজা। এত ক্রিস্পি আর দাঁতের মধ্যে যে কচকচ ব্যাপারটা, কাঁচা পেঁয়াজ হতে আরো ভালো লাগছে। আরো ভালো লাগছে। এত সুন্দর একটা অ্যারোমা মুখে দেওয়ার পর প্রত্যেকটা বাইটসে যে ফ্লেভার গুলো আসছে, মানে অসাধারণ আপু। থ্যাংক ইউ আপু। খাসিটাও ভীষণ ভালো হয়েছে, ঘিয়ের স্মেল সবকিছু অনেক ভালো হয়েছে। আপু পুরো শাহী, ঘিয়ের একটা চমৎকার ফ্লেভার, দারুণ। সব মশলাগুলো ব্যালেন্স হয়েছে কিন্তু খাসিতে। একদিকে শাহী ফ্লেভার, আরেকদিকে দেশি চাটগাই ফ্লেভার। পুরান ঢাকা আর চিটাগং মিলেমিশে গেছে। একদম দারুণ কম্বিনেশন। খুব খেলাম। এবার আমাদের পরের সেগমেন্টে যাবার পালা, যেটি হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। দুইজনকে আমি তিনটি করে প্রশ্ন করছি, ঝটপট প্রশ্ন করব, আপনারা চটপট উত্তর দেবেন। আপনারা তো এক্সপার্ট। আপু আপনাকে দিয়ে শুরু করি। প্রশ্ন হচ্ছে, কালো গোলমরিচ আর সাদা গোলমরিচের গাছ কি আলাদা? না, একই গাছে। একই গাছ, এটা প্রসেস করে আলাদা করা হয়। ওকে, জানতাম না, জানতাম। বাট কালোটা কিন্তু আপনি যখন না গোলমরিচটা পেকে যায়, লাল হয়, ওটা দিয়ে কিন্তু কালোটা হচ্ছে। আর সাদাটা হয় যখন কাঁচা থাকে গোলমরিচ, সবুজ, তখন কিন্তু এই জিনিসটা হচ্ছে। শুধুমাত্র ওইটার জন্য, ওই প্রসেসিং আলাদার জন্যই কিন্তু এই জিনিসটা কালার দুইটা আলাদা হয়ে স্বাদও যাচ্ছে। এই কারণে আলাদা। হ্যাঁ, যে কারণে সাদা গোলমরিচে কিন্তু ঝাল কম হয়, যেহেতু এটা কাঁচা থাকে। আর কালোটা তো পেকে তারপরে লাল হয়ে পেকে যাচ্ছে, এই জন্য ঝালটাও বেশি থাকে। ওকে, সেই পরের প্রশ্ন হচ্ছে, খসখস কিসের নাম? এটা একটা মশলার নাম। ঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, পাঁচন কি? এটা চট্টগ্রামের আরেকটা ঐতিহ্যবাহী খাবার বলতে পারেন। পাহাড়ি অঞ্চল, রাঙ্গামাটি, কাপ্তায়, আমাদের দেশে শহরে গ্রামে সব জায়গায় আমাদের যে সবজিগুলি পাওয়া যায় সেগুলো মিশিয়ে মিশাল একটা সবজি করা হয়। ওটাকে সব রকমের সবজি যায় ওখানে, শাক পাতা থেকে শুরু করে সব, ওইটাই পাচন। পয়লা বৈশাখে মানে আমাদের যেই বাজারগুলাতে এইটা নিয়েই কিন্তু সকাল থেকে বাজার বসে। ও, এই পাচনের শাকসবজিগুলো সবাই করে ঘরে এটা সেদিন। আপু এবার আপনার কাছে যাচ্ছি। প্রথম প্রশ্ন আপনাকে, তেজপাতা কি ধরনের মশলা?
তেজপাতা হলো, এটা তো আমরা সুগন্ধি হিসেবে ব্যবহার করি, এটা একটা অ্যারোমেটিক মশলা, আবার এটা কিন্তু একটা ঔষধীয় মশলা, কারণ এটার অনেক ঔষধি গুণও আছে। সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে দুরুস্কুরা কোন অঞ্চলের খাবার? দুরুস্কুরা হলো যে আপুদের চিকেনের একদম নাম করা একটা খাবার। আচ্ছা, আর শেষ প্রশ্ন হচ্ছে পর্দা বিরিয়ানি মূলত কোন দেশের রেসিপি? এটা হলো মিডল ইস্টের। কাকে কি প্রশ্ন করছি? পর্দা বিরিয়ানি তো আপারই রেসিপি, রান্না করা। আচ্ছা, এবারে হচ্ছে এই বইটি থেকে আমি 4টি প্রশ্ন করছি, যে উত্তর পারবে সে আগে হাত তুলবে, তার উত্তর আমি নেব। প্রশ্ন হচ্ছে রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে আচারি মুগ ডালে কোন আচার ব্যবহার করা হয়েছে? সাতকরা, হ্যাঁ, সিলেটের সাতকরা। সিলেটের সাতকরা সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে শুটকির মরিচ খোলাতে কোন 2 ধরনের শুটকি ব্যবহার করা হয়েছে? এটা হলো 2 রকম শুটকি আছে, একটা হলো লইট্টা শুটকি আর একটা হলো ছুরি শুটকি। এটা আমাদের সেই জায়গারই। পরের প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে 5 ফোড়নে ভুনা খিচুড়িটি কার রেসিপি? অভিরূপ কুমার সিংহ। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হচ্ছে চট্টগ্রামের কালো ভুনা রেসিপিটি রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে কোন ক্যাটাগরির এবং এর রন্ধন শিল্পী কে? এটা হলো আমাদের 1414 চ্যাম্পিয়ন রওশন আর আপা রেসিপি। এটা হলো মাংসের লোভনীয় সব পদের। একদম সঠিক উত্তর। এবারে আপনাদের জন্য কি থাকছে রাঁধুনির পক্ষ থেকে? চমৎকার এই ধন্যবাদ আপা। থ্যাংক ইউ সো মাচ আপা। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনকে ধন্যবাদ এত দারুণ দারুণ রেসিপি এই বইতে ইনক্লুড করার জন্য, আমাদের আয়োজনের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আর রাঁধুনিকে এই জন্য ধন্যবাদ দিব, রাঁধুনির কারণে কিন্তু আমরা সবাই, আমরা নাজিয়ার, আমরা সবাই একটা পরিবার হতে পেরেছি, সবসময় একসাথে হয়ে আমাদের মজার দিন সময় কাটে। মাছরাঙ্গা আমাদেরকে ডাকে, তাকেও অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আর আপু তোমাকে অনেক ধন্যবাদ, অনেক দিন পর দেখা হলো। ধন্যবাদ সবাইকে। আপু রাঁধুনিকেও অনেক ধন্যবাদ। আর এই প্রোগ্রামটাতে আমরা খুব মজা করে অনেকটা সময় কাটালাম, অনেক ভালো লাগলো, পুরানো অনেক সেই নস্টালজিয়াকে ফেরত আসলাম। অনেক অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। আজকের কুইজটি জানবো, তবে তার আগে গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে এই বইটি তার নামটি জেনে আসি। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল নোনা ইলিশ পাতুরি রান্নায় কোন সবজির পাতা ব্যবহার করা হয়েছে? RR26A কুমড়ো পাতা, RR26B লাউ পাতা। সঠিক উত্তর RR26B লাউ পাতা। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন বড় সরুন্দি মানিকগঞ্জ থেকে সিফাতুল্লাহ। অভিনন্দন আপনাকে। এবারে আমরা জেনে নেব আমাদের আজকের পর্বের কুইজ। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, মাটন গ্লাসি মূলত কোন এলাকার খাবার? RR27A পুরান ঢাকা, RR27B চট্টগ্রাম। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR27A অথবা RR27B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। ভিন্ন স্বাদ ভিন্ন রেসিপি, তাই আমাদের এই ভিন্ন আয়োজন রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। আরও দুটি ভিন্ন ভিন্ন স্বাদের দুটো রেসিপি নিয়ে আমরা হাজির হব আগামী সপ্তাহে। সে পর্যন্ত আমি জানি আমাদের অপেক্ষায় তো আপনারা থাকবেনই, তবে এই অপেক্ষার মাঝে মজার মজার রান্না করতে থাকুন, ভালো থাকুন।